আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 11 ফেব্রুয়ারি 28 মাঘ মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, খাদ্য সুরক্ষার অধিকার থেকে বঞ্চিত 14 কোটি, শীঘ্রই জনগণনা চাই, রাজ্যসভায় সরকারকে তুলাধুনা সোনিয়া গান্ধীর। কুম্ভে নিখোঁজ শিলচরের যুবক, উৎকণ্ঠায় পরিবার। বাড়ি ফিরলেন কুম্ভমেলায় নিখোঁজ বদরপুরের অঞ্জু। রামকৃষ্ণনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই বসতবাড়ি, ক্ষয়ক্ষতি কয়েক লক্ষ টাকা। আসাম আগরতলা জাতীয় সড়ক দ্রুত সংস্কারের দাবিতে সংসদে সরব বিপ্লব। মণিপুর বিপর্যয়ে শুধু বীরেন সিং নন দায়ী কেন্দ্র, অভিযোগ সুস্মিতার। লগ্নি খুঁজতে এবার সিঙ্গাপুরে মুখ্যমন্ত্রী, গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসামের প্রস্তুতি তুঙ্গে। এবং সর্বশেষ খবরটি হলো, বন্ধুত্ব আরো দৃঢ় হবে, ফ্রান্স আমেরিকা সফরে রওনা প্রধানমন্ত্রী মোদী। এবারে শুনুন বিস্তারিত খবর। খাদ্য সুরক্ষা কোনো বিশেষাধিকার নয়, মৌলিক অধিকার। কিন্তু মোদী সরকারের উদাসীনতার জেরে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অন্তত 14 কোটি ভারতবাসী। একমাত্র জনগণনায় অহেতুক বিলম্বের কারণে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এই বিপুল সংখ্যক নাগরিক। দেশের শীঘ্রই জনগণনার দাবি জানিয়ে এভাবেই কেন্দ্রের মোদী সরকারকে টুকলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সোমবার রাজ্যসভায় এই মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, শেষবার দেশে জনগণনা হয়েছিল 2011 সালে। নিয়ম অনুযায়ী জনগণনা হওয়ার কথা 2021 সালে, তবে 2025 সালেও সে পথে হাঁটেনি মোদী সরকার। এদিকে 2011 সালের জনগণনা অনুযায়ী রেশন দেওয়া হচ্ছে প্রাপকদের, যার ফলে গত 15 বছরে দেশের জনসংখ্যা 121 কোটি থেকে 140 কোটি ছুঁয়ে ফেললেও যোগ্যরা রেশন পাচ্ছেন না। বঞ্চিত হচ্ছেন প্রায় 14 কোটি মানুষ। এ প্রসঙ্গে এদিন সংসদের উচ্চ সদনে সরকারের উদাসীনতা নিয়ে তীব্র আক্রমণ করে সোনিয়া বলেন, অদূর ভবিষ্যতেও সরকার যে জনগণনা করতে চলেছে এমন কোনো আভাস বাজেটেও পাওয়া যায়নি। সরকারের উচিত এই বিষয়কে প্রাধান্য দেওয়া এবং জনগণকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত না করা। এ প্রসঙ্গে সোনিয়া এদিন আরো বলেন, 2013 সালে দেশের খাদ্য সুরক্ষাকে আইনের আওতায় এনেছিল ইউপিএ সরকার, যার উদ্দেশ্য ছিল 140 কোটির ভারতে কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। সরকারের এই আইন দেশের লক্ষ লক্ষ পরিবারের মুখে অন্ন তুলে দিয়েছে। বিশেষ করে করোনাকালে এই সরকারের গরিব কল্যাণ অন্ন যোজনার সাফল্যের নেপথ্যেও ছিল ইউপিএ সরকারের আনা এই আইন। খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী গ্রামীণ এলাকার 75% ও শহর এলাকার 50% গরিব মানুষ এই খাদ্য সুরক্ষার অন্তর্ভুক্ত হওয়া উচিত। তবে বাস্তবে তা হচ্ছে না জনগণনা না হওয়ার কারণে। অপরদিকে মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হলেন শিলচরের এক যুবক। মেহেরপুর কুয়ারপাড় এলাকার সুরজিৎ রায় গত 6 ফেব্রুয়ারি শিলচর থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হন। মহাকুম্ভ মেলায় 8 ফেব্রুয়ারি উপস্থিত হয়ে তিনি ত্রিবেণী সঙ্গমে স্নানও করেন। সঙ্গে শিলচরের কয়েকজন বন্ধু ছিলেন, কিন্তু স্নান করে ফেরার পথে বিকেল থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। স্ত্রী চামেলি রায় সহ পরিবারের লোকেরা জানান, 8 ফেব্রুয়ারি বিকেলে শেষ কথা হয় সুরজিতের সঙ্গে। তিনি তখন জানান বাড়িতে ফিরে আসবেন, কিন্তু সন্ধ্যা থেকেই মোবাইল সুইচ অফ থাকায় আর তার সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না। বন্ধু বান্ধবরাও জানান তারা অনেক খোঁজাখুঁজি করে সুরজিতের হদিশ পাচ্ছেন না। এ নিয়ে সোমবার শিলচর রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেন চামেলি রায়। অপরদিকে অবশেষে বাড়ি ফিরলেন কুম্ভমেলায় নিখোঁজ বদরপুরের অঞ্জু দাস। সোমবার সকালে তিনি বাড়িতে ফিরে আসেন। জানা গেছে, অঞ্জু পরিবারের সদস্য সহ অন্যদের সঙ্গে কুম্ভমেলায় যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের লোকজন তার সন্ধান করলেও কোনো খোঁজ পাননি। পরে স্থানীয় থানায় অভিযোগ জানান পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তার ফিরে আসার আশা ক্রমেই ক্ষীণ হতে থাকে। তার নিখোঁজের পর থেকে পরিবার সহ আশপাশের লোকজন উৎকণ্ঠায় ছিলেন। প্রায় 1 মাস থেকে নিখোঁজ অঞ্জু দাস অবশেষে সোমবার ভোরে নিজের বাড়িতে এসে হাজির হন। তাকে দেখে পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। তার শারীরিক অবস্থা কিছুটা দুর্বল হলেও চোখে মুখে ছিল এক অদ্ভুত শান্তি। পরিবারের লোকজন তাকে দেখে আবেগে ভেঙে পড়েন। তিনি জানান এতদিন কোথায় ছিলেন, কিভাবে ফিরলেন এ নিয়ে বেশি কথা বলেননি। বর্তমানে তিনি অসুস্থ এবং তার চিকিৎসা চলছে। অঞ্জু দাস বাড়িতে ফিরে আসায় পরিবারের লোকজন সহ আশপাশের মানুষও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। অপরদিকে রামকৃষ্ণনগরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই বসতবাড়ি, ক্ষয়ক্ষতি কয়েক লক্ষ টাকা। রামকৃষ্ণনগরে রবিবার মাঝরাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে একটি বসতবাড়ি। আগুনে কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে যায় বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে রামকৃষ্ণনগর থানার হরিনগর জিপির ৩ গ্রামে। রবিবার রাত ১:৩০ নাগাদ সংঘটিত এই অগ্নিকাণ্ডে বিমান ব্যানার্জির ঘরের সবকিছু পুড়ে গেলেও বরাত জুড়ে রক্ষা পান পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ছুটে যান রামকৃষ্ণনগরের সার্কেল অফিসার সৌভিক দত্ত ও বিধায়ক প্রতিনিধি। তারা বিমানের পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এই অগ্নিকাণ্ড সম্পর্কে গৃহকর্তা বিমান ব্যানার্জি জানান, রাত ১:৩০ নাগাদ তার ছোট মেয়ে ঘুম থেকে সোজা ঘরে পরিবারের অন্য সদস্যরা জেগে উঠেন। তখন তারা দেখতে পান ঘরের পিছন দিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে তারা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে আশপাশের লোকজন ঘরের দরজা ভেঙে পরিবারের সব সদস্যদের বের করে আনেন। আগুনে পরিবারের কেউ আহত না হলেও ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আগুন লাগার খবর পেয়ে রামকৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন ৩ গ্রামের উদ্দেশ্যে রওনা হলেও ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা সময় লেগে যায়। ওই গ্রামের রাস্তার উপর বিদ্যুতের ১১ কেবি লাইন থাকায় সময় মতো ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা সময় লেগে যায়। ফলে দমকলের ইঞ্জিন পৌঁছার পূর্বেই আগুনের লেলিহান শিখায় বিমান ব্যানার্জির ঘরের মূল্যবান নথিপত্র সহ সবকিছু ভস্মীভূত হয়ে যায়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। এই ঘটনার খবর রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারকে জানালে তিনি তার প্রতিনিধি হিসাবে রামকৃষ্ণনগর মন্ডল বিজেপির সভাপতি প্রীতম পাল সহ অন্যদের ঘটনাস্থলে পাঠান। রামকৃষ্ণনগরের মন্ডল বিজেপির সভাপতি প্রীতম পাল সংবাদ মাধ্যমকে জানান, বিধায়ক বিজয় মালাকার কুম্ভ মহাস্থানে থাকায় তিনি আসতে পারেননি, তাই বিধায়ক তাদের ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে পাঠিয়েছেন। বিধায়ক ওই ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানান মন্ডল সভাপতি প্রীতম পাল। এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে পরিবার নিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন আর্থিকভাবে দুর্বল বিমান ব্যানার্জি। তাই বিমানের পরিবারকে সরকারি সাহায্য প্রদানের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। অপরদিকে আসাম আগরতলা জাতীয় সড়কের চুরাইবাড়ি থেকে শনিচূড়া পর্যন্ত ১১ কিলোমিটার বেহাল রাস্তার দ্রুত সংস্কারের জন্য সংসদে দাবি উত্থাপন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, আসাম আগরতলা NH8 জাতীয় সড়ক উত্তর পূর্বাঞ্চলের জন্য ভারতের প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। এই প্রকল্প বিজেপি সরকারের অ্যাক্ট ইস্ট পলিসির দ্বারা বহন করছে। তাছাড়া আসাম আগরতলা জাতীয় সড়ক বিভিন্ন রাজ্যের সঙ্গে ত্রিপুরাকে এক সূত্রে বেঁধে রেখেছে, কিন্তু চুরাইবাড়ি থেকে শনিচূড়া পর্যন্ত ১১ কিলোমিটার বেহাল দশা। তিনি বলেন, আসাম আগরতলা জাতীয় সড়কের কিছু অংশের দুরবস্থার কারণে প্রতিনিয়ত যান দুর্ঘটনা হচ্ছে। তাছাড়া পরিবহন দুর্ভোগের বিষয়টিও রয়েছে। তিনি আরো বলেন, ত্রিপুরায় অত্যাধিক বৃষ্টির কারণে জাতীয় সড়কে জল নিকাশি ব্যবস্থা না হওয়ায় জাতীয় সড়ক জলমগ্ন হয়ে পড়ে। তাতে আশপাশ এলাকার মানুষদের যাতায়াতের অসুবিধা হয়। তাই অগ্রাধিকারের ভিত্তিতে স্থায়ী সমাধানের জন্য তিনি সংসদে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারির দৃষ্টি আকর্ষণ করেন। তিনি মন্ত্রী নীতিন গাডকারির কাছে অবিলম্বে সমস্যার সমাধানের জন্য NHIDC এর একটি কমিটি গঠন করার আবেদন জানিয়েছেন। অপরদিকে মণিপুর বিপর্যয়ে শুধু বীরেন সিং নন দায়ী কেন্দ্র, বললেন সাংসদ সুস্মিতা। মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বীরেন সিংকে অপসারণ করেছে কেন্দ্র সরকার। বিশেষ ভূমিকা রেখেছেন খুদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলছেন, কাজটি স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছর আগেই করতে পারতেন, তাতে অনেক সাধারণ লোকের প্রাণ বেঁচে যেত। সুস্মিতা আক্ষেপের সঙ্গে বলেন, দীর্ঘদিন বীরেন সিংয়ের হাতে নেতৃত্ব দিয়ে মণিপুর পরিস্থিতির চরম অবনতি ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই তারাও এই বিপর্যয়ের জন্য সমানভাবে দায়ী। এক বিবৃতিতে সুস্মিতা বলেন, মণিপুরের শাসক দল বিজেপির নেতারা চোখের সামনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখেও চুপ ছিলেন। কেন্দ্র দেখেছে অনেকের ঘর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, অনেক মহিলা ধর্ষিতা হয়েছেন, শিশুরা মারা যাচ্ছে। বিজেপির আমলেই মণিপুরের সাধারণ মানুষের সব অধিকার খর্ব করা হয়েছে। বারবার বলা সত্ত্বেও প্রধানমন্ত্রী মণিপুরের দুর্গত মানুষের পাশে গিয়ে একবারও দাঁড়াননি। কেন্দ্রীয় নেতারা যদি সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিতেন, তবে অনেক আগেই রাজ্যের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতো। সুস্মিতা বলেন, এমনিতে মণিপুর শান্তিপ্রিয়, কিন্তু এই রাজ্যকে অশান্ত করে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে অবিশ্বাস ও সন্দেহের বাতাবরণ তৈরি করা হয়েছে। এর জন্য দায় কিন্তু অমিত শাহকেই নিতে হবে, মন্তব্য করেন তৃণমূল সাংসদ। এদিকে সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন সুস্মিতা। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা এবারকার সাধারণ বাজেটকে অসংবেদনশীল বাজেট বলে মন্তব্য করেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ। সংসদের উচ্চকক্ষে বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা এসব মন্তব্য করেন। তার প্রায় ১১ মিনিটের ভাষণ জুড়ে ছিল কেন্দ্র সরকারের কঠোর সমালোচনা। তার কথা, এদিন উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে বিজেপি সরকারের করা বঞ্চনার প্রসঙ্গ উঠে আসে।
সুস্মিতা এটাও জানান যে প্রধানমন্ত্রী মোদী লুক ইস্ট পলিসিকে এক ইস্ট পলিসিতে পরিবর্তন করেছেন। তবে মণিপুর যেভাবে জ্বলেছে তাতে এই এক ইস্ট পলিসি ডাহা ফেল। চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক তৈরি হয়েছে, মণিপুরে যেভাবে আইন শৃঙ্খলার পতন ঘটেছে, যেভাবে গোটা রাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে, তাতে অর্থমন্ত্রীর উচিত ছিল মণিপুরের পুনর্বাসনের জন্য একটা বিশেষ প্যাকেজ ধার্য করা। অপরদিকে লগ্নি খুঁজতে এবার সিঙ্গাপুরে মুখ্যমন্ত্রী, গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসামের প্রস্তুতি তুঙ্গে। রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে অ্যাডভান্টেজ আসাম 2.0 নিয়ে ব্যাপক আয়োজন চলছে। 25-26 ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে অ্যাডভান্টেজ আসাম 2.0। এই উপলক্ষে বিনিয়োগকারীদের বৃহৎ সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 8 জন কেন্দ্রীয় মন্ত্রী। দুদিনের সফরে সিঙ্গাপুর রওনা হওয়ার পূর্বে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাশাপাশি তিনি জানান, দেশ বিদেশের বহু বিনিয়োগকারী সংগঠন অংশগ্রহণ করবে এতে। সোমবার রাতে মুখ্যমন্ত্রী শর্মা সিঙ্গাপুরে পৌঁছে গিয়েছেন। সিঙ্গাপুরের রোড শোতে অংশ নেবেন তিনি। সিঙ্গাপুরের বিশিষ্ট শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সেমিকন্ডাক্টর, ডিপ টেকনোলজি, পরিকাঠামোর বিকাশ, নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে রাজ্যের বর্ধিত সম্ভাবনা নিয়ে সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের সামনে আলোকপাত করবেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সিঙ্গাপুরের শিল্পপতিদের অ্যাডভান্টেজ আসাম 2.0 সম্মেলনে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাবেন তিনি। এদিকে শিল্পমন্ত্রী বিমল বোরা জানান, রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করা, আসামের উৎপাদিত পণ্য বিশ্বের বাজারে তুলে ধরা, কর্মসংস্থান সৃষ্টি করাই হচ্ছে অ্যাডভান্টেজ আসাম 2.0 মূল উদ্দেশ্য। ইতিমধ্যে দেশ বিদেশে অ্যাডভান্টেজ আসাম 2.0 নিয়ে ব্যাপক চর্চা চলছে বলে জানান মন্ত্রী বোরা। ও গুয়াহাটিতে এই আয়োজন নিয়ে প্রস্তুতি তুঙ্গে বলে তিনি জানিয়েছেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অ্যাডভান্টেজ আসাম 2.0 কে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। এই সম্মেলন সফল করে তোলার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিদেশের বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করেছেন। তিনি নিজেও একাধিক দেশ সফর করেছেন। সর্বত্র সাড়া পাওয়া গেছে বলে জানান মন্ত্রী বিমল বোরা। মন্ত্রী জানান, ভুটান, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, নরওয়ে, ইউকে ইত্যাদি বিভিন্ন দেশের একাধিক বিনিয়োগকারী এই সম্মেলনে অংশগ্রহণ করার কথা জানিয়েছেন। এছাড়াও দেশের আহমেদাবাদ, বেঙ্গালুরু, দিল্লি, কলকাতা, মুম্বাই ইত্যাদি বিভিন্ন স্থান থেকে বিনিয়োগকারীরা অংশ নেবেন। রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রায় 115টি প্রতিষ্ঠান আসামে বিনিয়োগের কথা জানিয়েছে। দেশ বিদেশের বিভিন্ন সংগঠনের প্রায় 2 লক্ষ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনার কথাও জানান মন্ত্রী বিমল বোরা। অ্যাডভান্টেজ আসাম 2.0 বিনিয়োগ সম্মেলনে 4টি প্যাভিলিয়নের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অপরদিকে বন্ধুত্ব আরো দৃঢ় হবে, ফ্রান্স আমেরিকা সফরে রওনা মোদী। ভারত আমেরিকার বন্ধুত্বের কথা বিশ্বের অজানা নয়। এই বন্ধন এবার আরো দৃঢ় হবে তার আমেরিকার সফরের পর। ফ্রান্স আমেরিকা সফরে রওনা হওয়ার আগে এমনটাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি। পাশাপাশি নম উচ্ছ্বসিত ফ্রান্স সফর নিয়েও সোমবার রাতেই দুদেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী। কর্মসূচি অনুযায়ী আজ সকালে মোদী প্রথমে পৌঁছবেন প্যারিস। 12 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি থাকবেন সেখানে। এআই অ্যাকশন সামিটে অংশগ্রহণের পাশাপাশি বৈঠকে বসবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে। এআই অ্যাকশন সামিটে থাকবেন অন্যান্য বিশ্ব নেতা ও নামী প্রযুক্তিবিদরা। সকলেই কৃত্রিম মেধা নিয়ে মত বিনিয়োগ করবেন। এ নিয়ে আজ এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, আগামী কয়েকদিন আমি ফ্রান্স ও আমেরিকায় থাকবো, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেব। ফ্রান্সে অনুষ্ঠিত হচ্ছে এআই অ্যাকশন সামিট। এই সম্মেলন নিয়ে আমি খুবই আগ্রহী। আগামী দিনে ভারত ফ্রান্স বন্ধুত্ব আরো মজবুত করতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে বসবো। বলে রাখা ভালো, ফ্রান্সের সঙ্গে দিল্লির সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। প্রতিরক্ষা ক্ষেত্রে দিল্লিকে স্করপিনি সাবমেরিন ও রাফালে ফাইটার জেট দিতে চুক্তিবদ্ধ প্যারিস। ফ্রান্স থেকে মোদী পাড়ি দিবেন মার্কিন মুলুকে। আগামী 13 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদী। দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসেছেন ট্রাম্প। এই সাফল্যের পর প্রথমবার বন্ধুর সঙ্গে দেখা করবেন নম। এই সাক্ষাতে দুদেশের সম্পর্ক আরো মজবুত হবে এ নিয়ে বিশ্বাসী তিনি। আমেরিকা নিয়েও প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লেখেন, আমেরিকা সফরে আমাদের দুদেশের সম্পর্ক আরো মজবুত হবে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরো বাড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমি বৈঠক করব। প্রথমবার তিনি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তার সঙ্গে কাজ করার সমস্ত স্মৃতি আজও আমার মনে উজ্জ্বল। মোদী তার আমেরিকা সফরে ইন্দো মার্কিন বন্ধুত্ব আরো দৃঢ় করার বার্তা দিলেও ট্রাম্পের নয়া শুল্ক ও অভিবাসন নীতি নিয়ে চলতি অস্থির পরিস্থিতি এবং বাংলাদেশ ইস্যুতে আলোচনার দিকেই গোটা বিশ্বের নজর। ইতিমধ্যে 104 জন অবৈধবাসী ভারতীয়কে দেশে ফিরিয়েছে আমেরিকা।
হাতে পায়ে শেকল বাঁধা অবস্থায় বিমানে চাপিয়ে যেভাবে দেশে পাঠানো হচ্ছে ভারতীয়দের তা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ভারতীয়দের সঙ্গে এমন ব্যবহারে মোদী সরকারের কূটনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। এই অবস্থায় মোদী ট্রাম্পের মধ্যে মার্কিন অভিবাসী নীতি নিয়ে আলোচনা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও আমেরিকা শুল্কের প্রকোপে পড়তে পারে ভারত, কারণ ট্রাম্পের নতুন শুল্ক নীতি প্রয়োগের তালিকায় চীন, জাপানের পাশাপাশি ভারতও রয়েছে। তবে এখনো ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর ব্যাপারে মুখ খোলেননি ট্রাম্প। অপরদিকে সম্পর্কের বরফ গলাতে ভারত ইতিমধ্যেই কিছু দামি মার্কিন পণ্যের উপর আমদানি কর ছাড় ঘোষণা করেছে। ভারতকে আরো বেশি করে অস্ত্র কিনতে চাপ দেওয়া হচ্ছে বলে খবর। বৈঠকে এমন নানা প্রসঙ্গের পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সব মিলিয়ে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে মোদির এই আমেরিকা সফর। আজকের বিশেষ সংবাদ এখানেই।